নির্দেশক ইতিমধ্যে চলে গেল। এতদিন পর্যন্ত পয়লা বৈশাখ, এবং সেই পয়লা বৈশাখের ক্ষেত্রে ভারী অদ্ভুত লেগেছে আমার যে বারবার পয়লা বৈশাখের ক্ষেত্রে আমাদের যেগুলো প্রতীক, অর্থাৎ মঙ্গল ঘট, হ্যাঁ আমের পল্লব, মঙ্গল ঘট, স্বস্তিক চিহ্ন, সেগুলো সমস্ত অদৃশ্য ভ্যানিশ হয়ে গিয়েছিল লাস্ট কয়েক বছরে। খুব খারাপ লেগেছিল, চিৎকার করে বলতে ইচ্ছে করতে, শুধুমাত্র রাস্তায় আলপনা এবং আলপনা আঁকা এবং বাঘের কয়েকটা বড় বড় মুখোশ, সেগুলো আমার দেশের সংস্কৃতি নয়। প্রতিবেশী দেশ থেকে কিছু সংস্কৃতি আমদানি করে আমার দেশের যে পয়লা বৈশাখের সংস্কৃতি, যে পুজো, যে ঘট, যে হালখাতা, সেগুলোকে ভুলিয়ে দেওয়া হলো, গুলিয়ে দেওয়া হলো। দায়িত্ব নিয়ে একটা শ্রেণী পয়লা বৈশাখকে অন্যরকম ভাবে পালন করা শুরু করে দিলেন। বাংলা ভাষার সেলিব্রেশন, পয়লা বৈশাখের সঙ্গে যে যে শুদ্ধ মনে যে পুজো, যে নতুন সূচনার একটা কালচার, যে যে রীতি, যে সংস্কৃতি আমাদের ছিল, সেখান থেকে আমাদের ক্রমশ সরিয়ে দেওয়ার কাজটা চলেছিল বিগত কয়েক বছর ধরে, তৃণমূল কংগ্রেসের আমলে বেশি করে। আর তারও আগে দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে, বললাম আগের 15 বছর, তার আগে 34 বছর 20শে জুনের তাৎপর্য আমাদের কোনো সিলেবাসে, কোনো চ্যাপ্টারে কখনো রাখা হয়নি। আমি বারবার করে বলি, কিছুক্ষণের মধ্যে শিক্ষা প্রতিমন্ত্রী যোগদান করবেন, আমি তাকে অনুরোধ করব যে দয়া করে এবার সিলেবাসে আমাদের এই ঋত ইতিহাসগুলোকে ফিরিয়ে আনুন। আমার হাত জোড় করে অনুরোধ, খুব দরকার। যেভাবে আমরা ইতিহাস পড়তে পারিনি, জানতে পারিনি, পরবর্তীকালে অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক রিসার্চ করে জেনে জানতে হয়েছে, বুঝতে হয়েছে, সেভাবে যেন পরবর্তী প্রজন্ম নিজের মাটিটাকেই না ভুলে যায়। আজ সেই দিন যেখানে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল, কলেজ, সব জায়গায় নির্দেশিকা পৌঁছলো যে আর কোনো বিতর্ক নয় ভাই, 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করতে হবে। কি বলবেন? ইতিহাস ভোলানোর এই অধ্যায় ভারতবর্ষের জন্মলগ্ন থেকেই চলছে। আপনি পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে উদাহরণ দিচ্ছিলেন কিভাবে সংস্কৃতির পরিবর্তন হয়েছে, এটা তো ঠিক। তৃণমূল জমানায় আমরা প্রথম দেখতে পেয়েছি যে আকাশের রং আকাশি নয়, আসমানি। তৃণমূল জমানায় আমরা প্রথম জানতে পেয়েছি বা শুনতে পেয়েছি যে ওই যে সুন্দর বর্ষাকালে ঝিরিঝিরি শিশির দানার মতো বৃষ্টি হলে আকাশ জুড়ে যেটা ওঠে সেটা রামধনু নয় নাকি, সেটা নাকি রংধনু। আর তৃণমূল জমানায় এটাও আমরা দেখেছি যে সহজপাঠ বা কিশলয়ের সেই অদ্ভুত সেই নাড়ুগোপালের হাতে ছবি নিয়ে সেই মলাট চেঞ্জ হয়ে তার জায়গায় যে কবিতা এলো সেগুলো হলো তোমার নাম সুইটি পাই, আমার নাম হ্যালো বাই, কি তারপর মাকে ডাকছো বনে ফেউ ঘেউ ঘেউ, এগুলো কবিতার মর্যাদা পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখনী ধরে। তো এই যে ডিগ্রেডেশন অফ কালচার, এটা তো সত্যি মানে সমাজের সর্বক্ষেত্রে এর যে খুব জঘন্য প্রভাব, সেটা তো আমাদের চোখের সামনে দৃশ্যমান। আপনি পশ্চিমবঙ্গ দিবসের কথা দিয়ে শুরু করলেন। বাংলার কথা যারা বলতে চায় বা বাঙালির কথা যাদের মুখে আসে, আমি জানি না তাদের লজ্জা করে কি না, তারা যখন পয়লা বৈশাখের হয়ে ঢাক পিটানোর সাথে সাথে অন্যদিকে উর্দু শিক্ষক নয় বাংলা শিক্ষক চাই এই বলার অপরাধে রাজেশ তাপসের বুকে গরম গরম সিসার বুলেট ভরে দিয়েছিল, তারা পয়লা বৈশাখ বাংলা বাঙালি নিয়ে কথা বললে না, মানে সত্যি এর থেকে বড় দ্বিচারিতা আর বোধহয় কিছু হতে পারে না। স্ক্রিনে যার ছবি দেখাচ্ছেন, আমার খুব লজ্জা লাগছে, ওনার ছবিটা স্ক্রিনে রয়েছে, আমি বসে রয়েছি, আমরা সাধারণত যারা আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, ওনার ছবি বা ওনার মূর্তির সামনে আমরা কখনো বসে থাকার উদ্ধত্ত দেখাই না। কারণ আজকে আমি আমার ঘরে আমার মা, আমার স্ত্রী, আমার মেয়েকে নিয়ে যে সুস্থভাবে হিন্দু ধর্ম পালন করে আমার সংসারটা চালাতে পারছি, সেটা একমাত্র ওই মহাপুরুষের অবদান। অথচ জানেন কি, বাম আমলে বারবার করে এই ন্যারেটিভ সেট করার চেষ্টা করা হয়েছে যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্য বাংলা ভাগ হয়েছে, বাংলা ভাগ করেছেন তিনি। আরে বাংলা ভাগ করে যে আমাদের বাঁচিয়েছেন সেটা কেউ বলেনি, বাংলা ভাগ করেছেন শ্যামাপ্রসাদ মুখার্জি, সেটাকে বারবার করে ফোকাস করা হয়েছে যেন বাংলা ভাগ না হলে কি অসাধারণ কাজ হতো, পাকিস্তান হয়ে যেত। এই কথাটা ভুল, মানে কত বড় মিথ্যেবাদী এই বামপন্থীরা, মানে মিথ্যের বেশাতি শুরু করেছিল। কথাটা তো বাংলা ভাগ বলা উচিত নয়। শ্যামাপ্রসাদ মুখার্জি তো বাংলা ভাগ করেননি, শ্যামাপ্রসাদ মুখার্জি পূর্ব পাকিস্তান ভাগ করে পশ্চিম বাংলা নিয়ে এসেছিলেন। উনি পাকিস্তান, আমরা গর্বের সাথে বলি
আমরা যেমন এরা বলে মানে ওই তথাকথিত অপরাষ্ট্রবাদীরা তারা যেমন বলে যে জিন্না নাকি পাকিস্তান ভাগ করে নিয়ে গেছিল, আমরা বলি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পাকিস্তান ভাগ করে হিন্দু বাঙালির হোমল্যান্ড পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছিল। আমি আমার পূর্বপুরুষ এবং আগামী আমার চতুর্দশ পুরুষ ওনার পায়ের কাছে সব সময় কৃতজ্ঞ চিত্তে ওনার এই ভূমিকা স্মরণ করব, এটা বলতে আমার কোনো লজ্জা নেই। তারকেশ্বর রেজলিউশনে কত কঠিন চ্যালেঞ্জ ছিল ভাবুন তো, যেটা দাদা বলছিলেন 15ই এপ্রিল 1947 তারকেশ্বর রেজলিউশন, 10,000 লোক কতটা বড় ব্যক্তিত্ব হলে ওই সময় যেখানে সোহরাবর্দী শরৎ বসুর মতো নেতারা দাঁড়িয়ে বলছেন ইউনাইটেড বেঙ্গল, সেই ভীতিটা সেটার ভবিষ্যৎ কি হতে চলেছে শ্যামাপ্রসাদ মুখার্জি সেদিন বুঝতে পেরেছিলেন। যে যেমন আজকের দিন আপনি পাকিস্তানে গেলে, যখন পাকিস্তান শুরু হয়েছিল 12% হিন্দু মাইনরিটি নিয়ে, আজকে 0.08 খুঁজে পাওয়া যায় না। শ্যামাপ্রসাদ মুখার্জি বুঝতে পেরেছিলেন যদি এই সম্পূর্ণ বাংলা, সম্পূর্ণ বঙ্গদেশ ওই পূর্ব পাকিস্তানে চলে যায় বা পাকিস্তানের চলে যায়, বাঙালি হিন্দুর ইজ্জত, বাঙালি হিন্দুর মায়ের আব্রু, বাঙালি হিন্দুর কন্যা সন্তানের সম্ভ্রম বলে কিছু টিকে থাকবে না। তাই তিনি লড়াই করে মাউন্টব্যাটেন পর্যন্ত সর্দার বল্লভভাই প্যাটেলকে তিনি সাথে পেয়েছিলেন। তিনি বাঙালি হিন্দুর হোমল্যান্ড প্রতিষ্ঠা করেছিলেন, যে হোমল্যান্ড ছিল বলে মমতা ব্যানার্জিরা সেই হোমল্যান্ডের মুখ্যমন্ত্রীর চেয়ার অলঙ্কৃত করে ওই আব্বা ডাব্বা হাব্বা রাব্বা লেখার স্পর্ধা দেখিয়েছিলেন। বেশ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।